হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আরে আমিরুল, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আগে ফ্রেশ হয়ে নাস্তা কর, এরপর একটু রেস্ট নিবি। ঠিক আছে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণ পর বাবা এলো। কি রে, হঠাৎ বাড়িতে এলি? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আসলে আমার ফোনটা গতকাল ছিনতাই হয়েছে। তোর কোনো ক্ষতি হয়নি তো? না, আমার কোনো ক্ষতি হয়নি। তাহলে নতুন একটা কিনে নে। আমার সিম কার্ড দরকার, আগের নাম্বারটা আমার অনেক প্রয়োজন। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। একটু ইমার্জেন্সি প্রয়োজন। জানি তো ইমার্জেন্সি। কেন? মজা করো না তো। এই দেখো, মজা করব কেন? তোর জন্য একজন অপেক্ষা করছে, তোকে হয়তো অনেকগুলো কল দিচ্ছে। তুমি সত্যি অনেক। আমি সত্যি কি? আমার মনের কথা বুঝতে পারো। আরে বেটা, আমি তো তোকে কোলে নিয়ে বড় করেছি। আমার সিম কার্ড কখন পাবো? এখন যাবি নাকি? না, এখন তুমি রেস্ট নাও, আগামীকাল যাব। ঠিক আছে। এরপর মা, বাবা আর আমি মিলে অনেক গল্প করলাম। রাতে খাবার সময় মা বলছে তার এক বান্ধবীর মেয়ে নাকি বিদেশ থেকে এসেছে, আগামীকাল আমাদের বাসায় আসবে। বুঝতে পারলাম। কি? আমার ছেলে অন্য একজনকে পছন্দ করে, এর মাঝে একজন ভিলেন দরকার, সেটা তোমার বান্ধবীর মেয়ে হবে। আমিরুল, তুই কাকে পছন্দ করিস? আমি তো এখনো পড়ালেখা শেষ করিনি। সমস্যা নেই, বিয়ের পর শেষ করবি। আমার পছন্দ অপছন্দ একটা বিষয় আছে মা। তুই যেই মেয়েকে পছন্দ করিস সে দেখতে কেমন? জানি না। বাবা কি করে? জানি না। ফাইজলামি করিস আমার সাথে? না। ওর জীবন ওই সিদ্ধান্ত নেক। যদি ভালোবাসতো তাহলে সমস্যা ছিল। পছন্দ করে এটা স্বাভাবিক বিষয়। তাছাড়া ওই মেয়েটাকে এখনো দেখেই নি। তাতে কি হয়েছে? তুমি এত বেশি বুঝো কেন? বাবা, আমার সিম কার্ড আগামীকাল তুলে দিও। ঠিক আছে। এরপর আমার রুমে এসে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় 3 থেকে 4 জন মেহমান এসেছে। আমিরুল, তুই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি সেখানে একজন পুরুষ ও 2 জন মহিলা আর একটা সুন্দরী মেয়ে এসেছে। আমিরুল, এই হলো তোর আন্টি। আমি আরও একসাথে পড়াশোনা করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি তার মেয়েকে বলল আমার সাথে ছাদে যেতে। এরপর ছাদে গেলাম, চুপচাপ দাঁড়িয়ে আছি। আপনার নাম কি? আমিরুল। আপনার নাম কি? তিশা। ও। আপনি কি করেন? পড়ালেখা। আপনি? আমিও। ও। কোন ইয়ারে পড়েন? মাস্টার্স প্রথম বর্ষে। আপনি? আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম। ও। কি করতে পছন্দ করেন? প্রেম করতে পছন্দ করি। কি? আরো আছে। আর কি করতে পছন্দ করেন? সকালে ঘুম থেকে উঠে সিগারেট খেতে পছন্দ করি। রাতে ঘুমানোর আগে গাঁজা খেতে পছন্দ করি। আপনি কি মজা করেন? কেন? আপনি জানেন না? না, কোনো সমস্যা নাই, বিয়ের পর ছেড়ে দিবেন। আমার বউকে সাথে নিয়ে খাবো। আমার পক্ষে এইসব খাওয়া সম্ভব নয়। আমি আপনাকে এইসব কখন খেতে বললাম? আপনি কি জানেন আপনার সাথে আমার বিয়ের কথা হচ্ছে? না। এইসব ছেড়ে দেন। দরকার হলে বউ ছেড়ে দিব, কিন্তু এইসব ছাড়তে পারবো না। ঈশা আর কোনো কথা বলল না, নিচে চলে গেল। এরপর কি যেন বলে ওর মা বাবাকে নিয়ে চলে গেল। মা আমার দিকে তাকিয়ে আছে। কি বলেছিস মেয়েটাকে? বলেছি বিয়ের পর আমার মা বাবার সাথে থাকতে হবে। মেয়ে কি বলেছে? বলেছে বিদেশে যেতে হবে। দরকার নাই বিয়ে করার। রাতে বসে কথা বলছি, এমন সময় মায়ের ফোন বেজে উঠলো। মা ফোন রিসিভ করলো। হ্যাঁ। তোর ছেলেকে সবকিছু ছেড়ে দিতে বল, তাহলে বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমার ছেলে কি ছাড়বে? ও কিছুই ছাড়বে না। তুই আমার বান্ধবী, সেভাবেই থাক। যদি পারিস তাহলে তোর মেয়েকে বুঝা, যেন এমন কথা না বলে। আমি জেনে শুনি আমার মেয়েকে একটা নেশাখোরের হাতে তুলে দেই কিভাবে? কিসের নেশা?
তোর ছেলে নাকি নেশা করে? তুই কি পাগল নাকি রে? আমার ছেলে নেশা করে কে বলেছে তোকে? আমার ছেলে তো সিগারেট পর্যন্ত খায় না। তোর ছেলে বলছে ও নাকি গাঁজা সেবন করে। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই রে। আমার ছেলে গাঁজা খায় না, তাহলে তোর মেয়েকে ভয় দেখাইছে। আমিও বলি, এমন ছেলে নেশা করবে কেন? নেশা করলে চেহারা এমন থাকে নাকি? এরপর ফোন কেটে দিয়ে বাঘের মতো রাগ নিয়ে আমার কাছে এলো। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, কিছু বলবা? এটা কি হলো? আমি না বোঝার ভান করে বললাম, কোনটার কথা বলছো মা? তিশাকে কি বলেছিস? সব কিছু তো বলেই দিছে, তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে ভাষণ শুরু করো। বাবার আমি কানে আঙুল দিয়ে বসে আছি। মা ইচ্ছা মতো ভাষণ দিচ্ছে। মায়ের ভাষণে অনেক পাওয়ার আছে। কোনো হার্টের রোগী শুনলে পটল তুলবে। 20 মিনিট পর চলে গেল। ছোটখাটো সুনামি হয়েছে মনে হয়। হতে পারে। এরপর বাবা আমার হাতে সিম কার্ড দিল। আগের নাম্বারটা কোনোভাবেই তোলা গেল না, নতুন নাম্বার নিতে হয়েছে। তাহলে এখানে এসে আমার লাভ কি হলো? টেকনিক্যাল সমস্যার কারণে তোলা হয়নি। তাহলে আগামীকাল আবার ঢাকায় যাচ্ছি। তোর ইচ্ছা। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। আসার আগে রনির মায়ের সাথে দেখা করে এলাম। ঢাকা এলাম, কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। রাতে রনি এলো। তোকে খুঁজতে একজন আঙ্কেল এসেছিল। কেন? তোর ছাত্রের বাবা মনে হয়। কেন? তুই পড়াতে যাস না তাই। ও। আগামীকাল যাবি তাহলে? না, কেন? ছাত্র যেদিন আমাকে বলবে যেতে সেদিন যাব। গার্জিয়ানের কথায় আমি যেতে পারবো না। কি হয়েছে বল। প্রথম দিন আমার ছাত্র আমাকে বলেছিল আমি বড় জোর 15 দিন পড়াতে পারবো। আর আমি বলেছিলাম 15 দিন পর যদি ছাত্র আমাকে না চায় তাহলে আমি আর পড়াতে যাব না। যেমন শিক্ষক তেমন ছাত্র। হয়েছে, এত কথা বলিস না, এখন রান্না কর, ক্ষুধা লাগছে। আমি তো বাইরে খেয়ে আসছি। কি বললি? ঠিকই বলছি। তাহলে এখন কি করব? বাইরে থেকে খাবার খেয়ে আয়। এরপর মনে মনে রনিকে গালি দিয়ে বাইরে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে এলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আবার ভার্সিটিতে গেলাম। দুপুরে রুমে বাসা এলাম। কিছুক্ষণ পর দরজায় টোকার আওয়াজ পেলাম। আমি দরজা খুলে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। আপনি এখানে? কেন আসতে পারি না? না, আসতে পারবেন না কেন? বাইরে কি দাঁড়িয়ে থাকবো? ভেতরে আসেন। এরপর ভেতরে এলো। রুমটা একটু গুছিয়ে রাখতে পারেন না? খাটের উপর বই, চেয়ারের উপর ব্যাগ, টেবিলের উপর কাপড়, কোনোটাই তো জায়গা মতো নেই। সময় পাই না। তা আপনার মোবাইল বন্ধ কেন? ফোনটা ছিনতাইকারী নিয়ে গেছে। তা আমাদের বাসায় গেলেন না কেন? আমি তো আর যাব না। কেন, কি সমস্যা? আমি সব কিছু বললাম। শামীমা আপনার জন্য এখনো অপেক্ষা করছে, আর আপনার জন্য মাঝে মাঝেই না খেয়ে থাকে। আপনাকে নিয়ে যেতে হবে সেই বায়না করে। ও ঠিক আছে, আগামীকাল যাব। আজকে গেলে কি কোনো সমস্যা আছে? না মানে আজকে রুমটা গোছাবো। আমি প্রথমবার এলাম, না খেয়ে যাবো নাকি? ও সরি সরি, আপনি একটু বসুন, আমি আসছি। আমি কিচেনে গিয়ে রান্না শুরু করলাম। খিচুড়ি রান্না করে রুমে এলাম। রুমে এসে তো চমকে উঠলাম, পুরাই চেঞ্জ হয়ে গেছে। সঞ্জিদা নিজের হাতে সবকিছু গুছিয়ে রেখেছে। আমি হাঁ করে সবকিছু দেখছি। কি হয়েছে, হাঁ করে কি দেখছেন? আপনি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কিভাবে কি করলেন? কই কি করলাম? যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে রাখলাম। আচ্ছা বসুন, আমি খিচুড়ি রান্না করেছি। আজকে খেতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। এত কষ্ট করে রান্না করলাম। ঠিক আছে, আপনি খান, আমি দেখি। দেখা দেখির কি আছে, বসুন একসাথে খাওয়া দাওয়া করি। এরপর দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আপনি তো দারুণ রান্না করতে পারেন। পাম দিচ্ছেন? মোটেও না, আপনার রান্না সত্যি অসাধারণ। ধন্যবাদ। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। এখন চলুন কোথায়? আমাদের বাসায়। এরপর চলে গেলাম সানজিদার সাথে শামীমের কাছে। আমিরুল, তুমি 3 দিন এলে না কেন? সমস্যা ছিল তাই আসিনি। শামীমকে বলে যাবে না? শামীমের সাথে আগেই কথা বলা ছিল, শামীম হয় বা ভুলে গেছে। জানি বাবা, তোমাদের কি কথা হয়েছে। তবে শামীম অনেক মন খারাপ করে আছে তোমার জন্য, মোটামুটি কান্না করছে। এখন কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি বসো, আমি ঢেকে দিচ্ছি।
এরপর আন্টি চলে গেল। আপনি বসুন, আমি চা আনছি। আপনি চা না আনলে খেতে পারবো না, আপনি আমার শরীরেই ফেলে দিবেন। না, আজকে এমন হবে না। ঠিক আছে, যদি এমন না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। বসুন। এরপর সানজিদা চা আনলো, দুজন মিলে বসে চা খাচ্ছি, এমন সময় শামীম এলো। স্যার, আপনি এই কয়েকদিন এলেন না কেন? তুমি তো না করেছিলে। আমি আবার কখন না করলাম? তুমি তো বলেছিলে 15 দিন আসতে, আমি তো 15 দিন আসছি। আমি কি জানতাম আপনি আমাকে এমনভাবে পড়াবেন? আমি শুধু তোমার কথাটা রেখেছি। আপনি কি আবার চলে যাবেন? হুম। আর যাবেন না প্লিজ। না, তুমি ঠিক মতো পড়লে যাব না। না, আমি পড়বো। আমার কোনো চকলেট লাগবে না, শুধু আপনি আসবেন। বাহ, তাহলে তো আসতেই হবে। শামীম, তোর স্যার অনেক কিপটা রে। মোটেও না। তোর স্যারের বাসায় গিয়েছিলাম, কিচ্ছু খাওয়াইনি। স্যারের তো বউ নেই, তাই রান্না করে খাওয়ানোর কেউ নেই। সবাই হাসাহাসি শুরু করে দিল। কিন্তু তোর স্যার অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে। কিভাবে বুঝলে? আমাকে রান্না করে খাইয়েছে। আমিও স্যারের রান্না করা খিচুড়ি খাবো। তাহলে তোর স্যারকে আজকে রান্না করতে বল। শামীম, তুমি যেদিন আমার বাসায় যাবে ওই দিন রান্না করে খাওয়াবো। আমি তো আজকেই যাব। আজকে না, অন্য একদিন। স্যার, আজকে ঘুড়ি উড়াবো। এখন না, আজকে অনেক সময় পার হয়ে গেছে। না, আমি উড়াবো। না, আজকে না। এরপর আন্টি এলো। কি হয়েছে শামীম? মা, আমি স্যারকে বলেছি আজকে ঘুড়ি উড়াতে, কিন্তু স্যার কিছুতেই রাজি হচ্ছে না। আমিরুল বাসায় ঘুড়ি আছে, কোনো সমস্যা নাই, তোমরা ঘুড়ি ওড়াও। ঠিক আছে। সানজিদা, ঘুড়িগুলো এনে দে। এরপর আমরা ছাদে গেলাম। আমিও আজকে ঘুরে উড়াবো। আমি তোমার ঘুড়ি কেটে দেব। দেখা যাবে। পাশের বাসার আঙ্কেলটা আজকেও আছে। আপনারা খেলেন, আমি পাশের বাসার আঙ্কেলেরটা কাটবো। স্যার, আমি টাকু কাকুরটা কাটবো। আসতে বল, শুনবো। শামীম, এটা কোন ধরনের কথা? বড়দের সম্মান দিয়ে কথা বলবে। ঠিক আছে, দিব। এরপর উঠানো শুরু হলো। পাশের বাসার আঙ্কেলের সাথে আমারটার পেস লেগে গেছে। আঙ্কেল ঝড়ে ঝড়ে বলছে, ওই দিন আমারটা কাটছিলা, আজকে আমারটাই মানজাইল করা। সমস্যা নেই আঙ্কেল। এরপর শুরু হলো খেলা। উনি একটু পর পর টান দিচ্ছে আর আমি সুতো দিচ্ছি। কিছুক্ষণ পর আঙ্কেলের ঘুড়ি কেটে গেল। আঙ্কেল চলে গেল। এদিকে সানজিদা শামীমেরটা কেটে দিছে। স্যার, আমারটা কেটে দিছে, আপনি আপুরটা কাটেন। সানজিদা বেশ দক্ষ খেলোয়াড়, তা বুঝতে পারছি। এই শিক্ষক মশাই, পারবেন তো? চেষ্টা করে দেখি। সানজিদা সুতো দিচ্ছে, আমি সুতো দিচ্ছি। কিছুক্ষণ পর আমারটা কেটে গেল। মুস্কি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, হেরে গেলেন তো? আগামীকাল দেখা যাবে। একবার না পারিলে দেখো শতবার। ঠিক বলেছেন। এরপর সানজিদা সুতো কেটে দিয়ে বলল, চলেন নিচে যাই। সুতো কেটে দিলেন কেন? আমার খেলা শেষ, তাই কেটে দিয়েছি। এরপর নিচে এসে শামীমকে পড়াতে বসলাম। অনেকক্ষণ পড়ানোর পর বললাম, আজকে আসি। আগামীকাল কিন্তু আপনার বাসায় যাব, কেন? খিচুড়ি খাওয়ার জন্য। ও ঠিক আছে। কার সাথে যাবে? আপুর সাথে যাব। ও ঠিক আছে। এরপর চলে এলাম। বাসায় এসে খিচুড়ি খেয়ে একটু ফেসবুক অন করলাম। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। বোরকা পরা আইডির নাম মিম, অ্যাকসেপ্ট করলাম। কিছুক্ষণ পর, আমাকে চিনতে পারছেন? যদি আমার ভুল না হয় তাহলে আপনার নাম মিম, কিছুদিন আগে আপনার সাথে দেখা করেছিলাম। আপনার নাম্বারটা বন্ধ কেন? আমার ফোনটা চুরি হয়ে গেছে। আপনি আমাকে একটা কল দিতে পারতেন। আমি কয়েকদিন আপনাকে কম করে হলেও 1000টা কল দিয়েছি। আপনার নাম্বারটা মুখস্থ ছিল না। এখন নাম্বার দিন। আমি নাম্বার দিলাম। এরপর মেসেঞ্জারে কল দিয়ে অনেক কথা হলো। আপনি জানেন আপনাকে আমি কতটা মিস করেছি? না। আমার কথা কি আপনার মনে পড়েনি? পড়েছিল, কিন্তু যোগাযোগ করতে পারিনি। কি করেন? কিছু না। আপনি? বসে বসে আপনার সাথে কথা বলি। আসলে আপনার একটা ছবি দেখতে মন চাইছিল। দিতে পারবো না, আমি ছবি তুলি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কেন? ঘুমাবো। আর একটু কথা বলি। পরে কথা হবে ইনশাল্লাহ। এরপর ফোন কেটে দিলাম। একটা ছবি আমার দরকার, বাসায় দেখাতে হবে, কিন্তু কি করি? ছবি তো দেবে না।
এরপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাসায় বসে আছি। আজকে আর ভার্সিটিতে যাব না। এমন সময় মিম কল দিল। কি করেন? বসে আছি। ভার্সিটিতে গেলেন না? না। একবার দেখা করতে পারবেন? কখন? এখন। ঠিক আছে, কোথায় আসতে হবে? আমার পছন্দের রেস্টুরেন্টে। আসছি। এরপর সেখানে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মিম এলো। সে আগের মতো বোরকা পরে এসেছে। কি খাবেন? আপনি যা খাবেন। জুস খাবো। আমিও। কিছুক্ষণ পর একটা মেয়ে জুস নিয়ে এলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও মেয়েটার দিকে তাকিয়ে আছি, কিন্তু কোনো কথা বললাম না। মিম আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই দিকে আমার কোনো খেয়াল নেই। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওই যে, ওইদিকে তাকিয়ে কি দেখেন? হুম। ওইদিকে তাকিয়ে কি দেখেন? কিছু না। সব পুরুষ একই। মানে? অন্য কোনো সুন্দরী মেয়ে দেখলেই তাকিয়ে থাকে। কারণ তো একটা আছে। কি কারণ? এমনি। বলুন। কিছুক্ষণ পর মেয়েটা এলো। এই মেয়ে, এখানে আবার কেন এসেছো? মিম, আপনি একটু আস্তে কথা বলুন। আমিরুল দোস্ত, তুই এখানে কেন? এমনি। এই বোরকা পরা মেয়ে আবার কি? আমার বন্ধু। কি ব্যাপার, কিছু বুঝতে পারছেন না তো? আসলে মেয়েটা আমার ক্লাসমেট, তাই চেয়েছিলাম। নাম আশা। না দোস্ত, আরো বেশি কিছু হবে। বেশি আবার কি হবে? সেটা তো তুই বলবি। এই যে, আপনারা আগে থেকে পরিচিত? হ্যাঁ, ও আমার ক্লাসমেট আশা। ও। এরপর কিছুক্ষণ কথা বলার পর আশা চলে গেল। সরি। কেন? আমি আপনাকে ভুল ভেবেছিলাম। সব মেয়ে এই ভুলটা করে। সরি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাকে এখন উঠতে হবে। আর কিছুক্ষণ বসি। না, বাসায় না বলে এসেছি। ঠিক আছে। এরপর বিল দিয়ে চলে এলাম। এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও। এরপর বাসায় চলে এলাম। কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে দুপুরে রান্না বসালাম। খিচুড়ি রান্না করছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি সানজিদা ও শামীম দাঁড়িয়ে আছে। স্যার, চলে এলাম। ভালো করেছো। এরপর শামীম বসে টিভি দেখছে আর আমি রান্না করছি। সানজিদা এলো। এভাবে রান্না করে খেতে সমস্যা হয় না? বাংলাদেশে কম করে হলেও 50 লাখ ছেলে এভাবে রান্না করে খায়। ও, তার মধ্যে আপনি একজন। ঠিক বলেছেন। এরপর সানজিদা আমাকে সাহায্য করলো। রান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে এলাম। এরপর সানজিদাও ফ্রেশ হয়ে এলো। হাত মুখ ধুয়ে শামীম রেডি। খাওয়া দাওয়া শুরু করলাম। স্যার, মজা হয়েছে। তোমার কাছে ভালো লাগছে জেনে ভালো লাগলো। হুম, ভালো হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে তিনজন মিলে আড্ডা দিলাম। রাতে সানজিদা ও শামীম চলে গেল। যাবার আগে বলে গেল একটা বিয়ে করতে। তারপর কিছুক্ষণ পর মিম কল দিল। অনেক কথা হলো। রাতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। শামীমকে পড়িয়ে আসার সময় একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হাসপাতালে, হাতে ব্যান্ডেজ করা। একজন নার্স এসে বলল, আপনার হাতেও পায়ে আঘাত লেগেছে, বেশি নড়াচড়া করবেন না। ঠিক আছে, কিন্তু এখানে আমাকে আনলো কে? একজন ছেলে এনেছে। তার নাম্বার পাওয়া যাবে? কাউন্টারে যোগাযোগ করলে পেতে পারেন। ধন্যবাদ। আপনি এখন শুয়ে থাকুন। আপাতত আপনাকে বিছানায় থাকতে হবে। হাত পা ভেঙে গেছে নাকি? পায়ে আঘাত লেগেছে। পায়ে আঘাত লেগেছে, তবে বাঁ হাত হালকা ভেঙে গেছে। ভালো হতে কতদিন সময় লাগবে? আপনি আপাতত রেস্ট নিন। ধন্যবাদ। স্বাগতম। এরপর নার্স চলে গেল। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। মনটা খারাপ করে শুয়েছি। দূর, একটার পর একটা ঝামেলা হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। কিছুক্ষণ পর একটা নার্স ফোন নিয়ে এলো। আপনার ফোন কাউন্টারে জমা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আমার দায়িত্ব পালন করছি। আপনার দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ দিয়েছি। আপনি কিন্তু বিছানা থেকে ওঠার চেষ্টা করবেন না। এরপর নার্স চলে গেল। রনিকে ফোন দিলাম। তুই এখন কোথায়? ফাইজলামি বন্ধ কর, রাতে বাসায় এলি না কেন? এখন হাসপাতালে ভর্তি আছি। এখন তুই কোন হাসপাতালে? জানি না, তবে কিছুক্ষণ পর নার্স এলে জানতে পারবো। ঠিক আছে। ধারা দেখছি। কি দেখবি?
ঔষধের কাগজে লেখা থাকবে। এরপর হাসপাতালের নাম বললাম। আধা ঘন্টার মধ্যে রনি এলো। কিভাবে হলো? পড়ানোর পর বাসায় ফিরছিলাম, তখন একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। খাওয়া দাওয়া করেছিস? না, একটু আগেই জ্ঞান ফিরেছে। এখন কয়টা বাজে জানিস? না। বিকাল 3টা। কি বলিস তুই? ঠিকই বলছি, তোর জন্য রাতে অনেক চিন্তা হচ্ছিল। তুই যদি তখন ফোন না দিতি তাহলে আমি তোর বাসায় ফোন দিতাম। সমস্যা নাই, বাসায় কাউকে কিছু বলার দরকার নাই। কিন্তু কোনো কিন্তু নাই। তোর দেখাশোনা করার জন্য একজনকে তো দরকার। তুই আসিস কিসের জন্য? তারপরেও আমি তো সারাদিন তোকে সময় দিতে পারবো না। রান্নাটা তুই করলেই হবে। ঠিক আছে, তোর ইচ্ছা। এরপর রনি আমার সাথে থাকলো। আজকে রনি টিউশনিতে গেল না। সারাদিন একসাথে থাকলাম। সন্ধ্যায় সেই মিম কল দিল। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কি করেন এখন? শুয়ে আছি। এই অবেলায় শুয়ে আছেন কেন? একটু সমস্যা, তাই শুয়ে আছি। কি সমস্যা? এমনি ছোট একটা সমস্যা। বলা যাবে না? গতকাল টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছি। কি বলছেন? হ্যাঁ, এখন হাসপাতালে শুয়ে আছি। আমাকে বললেন না কেন? আমি নিজেই তো একটু আগে জানতাম না, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরল। কোন হাসপাতালে আছেন? বলা যাবে না। এই যে আমিরুল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আছে, 12তলায়। চাইলে আসতে পারেন। এই, তোকে কে এত কথা বলছে? ঠিক কাজ করেছে উনি। আমার হয়ে ওনাকে একটা ধন্যবাদ দিন। ঠিক আছে, এখন রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর মোবাইলটা রেখে শুয়ে আছি। এমন সময় সানজিদা ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আজকে তো পড়াতে এলেন না। আমি একটু সমস্যা আছি, আগামী 1 মাস পড়াতে পারবো না। সে কি? কি সমস্যা? একান্ত ব্যক্তিগত সমস্যা। বলা যাবে নাকি? হাসপাতালে ভর্তি আছি। কি? হুম। কেন? কি হলো আপনার? গতকাল আপনাদের ওখান থেকে ফেরার সময় একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। আগে বলেননি কেন? কিছুক্ষণ আগে জ্ঞান ফিরল তাই। ঠিক আছে, কোন হাসপাতালে আছেন? বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক আছে। কি? কিছু না। এরপর ফোন কেটে দিল। কিছুক্ষণ পর বোরকা পরা একজন মহিলা আমার রুমে এলো। বুঝতে পারলাম এটা মিম হবে। কেমন আছেন আপনি? ভালো আছি। কে আপনি? আমি মিম। ও, তবে আপনার গলার আওয়াজ আজকে অন্যরকম লাগছে। ঠান্ডা লাগছে তাই এমন লাগছে। ও ঠিক আছে, বসুন। আপনারা কথা বলুন, আমি আসি। বস, কোনো সমস্যা নাই। কাবাব মে হাড্ডি হতে চাই না। এরপর রনি চলে গেল। একটু দেখে চলতে পারেন না? আসলে ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যে হয়ে গেছে। এত অসচেতন কেন আপনি? যতটা অসচেতন ভাবছেন ততটাও না। তা তো দেখতেই পাচ্ছি। হুম। মিম তার ব্যাগ থেকে খাবার বের করে দিল। হাঁ করেন তো। কেন? আপনাকে খাওয়াবো। সূর্য আজকে কোনোভাবেই দিকে উঠেছে। এত কথা বলবেন না তো। আপনাকে খাওয়াতে হবে না, আমার ডান হাতে কিছু হয়নি। ও, তাহলে আপনি নিজের হাতে খান। ঠিক আছে। আমি ডান হাতে একটু একটু করে খাচ্ছি। মিম আমার দিকে তাকিয়েছে। এমন সময় সানজিদা, শামীম ও আন্টি এলো। এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই, এত অসচেতন কেন আপনি? হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেছে, কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে। উনি কে হয় আপনার? মানে বুঝতে পারছি। আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। স্যার, আপনি গাড়ি চালককে মারলেন না কেন? আমি থাকলে তো গাড়ি ভেঙে ফেলতাম। আমি এখন আসি। চলে যাবেন? আপনি আর কিছুক্ষণ থাকুন। না, আমার বাসায় যেতে হবে। এরপর মিম চলে গেল। তা মিম কি করে? পড়ালেখা করে। ও, উনি কি সবসময় বোরকা পরে থাকেন? দেখতে পারলাম না, কেমন দেখতে? জি, উনি বোরকা পরেই থাকেন। কোনো ছবি আছে? আমি নিজেই তো দেখতে পাইনি এখনো, ছবি তো অনেক পরের কথা। বুঝতে পারছি, অনেক রহস্যজনক কাহিনী। হতে পারে। স্যার, আমি দেখতে পেলাম না।
আমি লজ্জা পাচ্ছি দেখে এই কথার মোড় ঘুরিয়ে দিল সানজিদা। রনি এলো। খাওয়া দাওয়া শেষ হয়েছে? হ্যাঁ। এখন ট্যাবলেট খা। এরপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি চলে গেল। রাতে সানজিদা কল দিয়ে খোঁজ খবর নিল, তারপর মিম ফোন দিল। আমি কিন্তু আগামীকাল আবার আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর ফোন কেটে দিল। রাতে ঘুমিয়ে গেলাম, সকালে ঘুম ভেঙে গেল। আমি এখন আসি, একটু পরে খাবার নিয়ে আসবো। ঠিক আছে। এমন সময় মিম খাবার নিয়ে এলো। রনি ভাইয়া, বাসায় যেতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করুন। ও, আপনি খাবার আনছেন? দেন তাহলে, আমার অলরেডি অনেক খিদা পেয়েছে। আস্তে খা। তুই স্লো মোশনে খাওয়া দাওয়া করিস, আমি এখন খেয়ে নেই। রনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেল। আমি মিমের দিকে তাকিয়েছি। কি দেখছেন? আপনাকে। আমাকে তো দেখা যায় না, আমি তো বোরকা পরে আছি। আজকে আপনার গলার আওয়াজ আগের মতো লাগছে। হ্যাঁ, গলা ঠিক হয়ে গেছে। এরপর মিম হাত মোজা খুলে খাবার নিল। হা করুন। আমার ডান হাত ঠিক আছে, নিজেই খেতে পারবো। গতকাল তো বলেছিলাম। ও, কিন্তু আমি যে আপনাকে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ত করেছি। তাহলে আপনার মুখ দেখাতে হবে। এটা আবার কেমন কথা? ঠিকই বলছি। আপনি জানেন না আমি পর্দা করি। তাহলে নিজের হাতে খাওয়াবেন কেন? এমনি, আপনি আগে ঠিক হয়ে উঠুন, তারপর দেখা যাবে। না, আপনি আজকে দেখাবেন। তাহলে নিজের হাতে খান, আমি খাওয়াবো না। ঠিক আছে, দেন। এরপর নিজের হাতে খেলাম। কি হলো, চুপ করে আছেন কেন? এমনি। চুপ করে থাকলে আমি বাসায় চলে যাব। আপনি খাওয়া দাওয়া করছেন? না, আপনি কখন খাওয়া দাওয়া করবেন? বাসায় গিয়ে খাবো। প্রতিদিন আমাকে দেখতে কেন আসেন? আপনাকে দেখতে ভালো লাগে তাই। ভালোবাসেন আমাকে? জানি না। আমি একটা কথা বলি, আপনি সরাসরি উত্তর দিবেন। কি কথা? যদি আমি আপনাকে বলি আমি আপনাকে জীবনসাথী হিসেবে চাই, তাহলে কি আপনি রাগ করবেন? না। আমি আপনাকে ভালোবাসি। আমিও। তাহলে একবার আপনাকে দেখি। না দেখে ভালোবাসলে সেটাই হবে আসল ভালোবাসা। আপনি এমন কেন করছেন? ভালোবাসি তাই। আর আমি জানি আপনি আমাকে দেখলে ভালোবাসবেন না। কেন ভালোবাসবো না? কারণ আমি দেখতে অনেক কালো। তাতে আমার কোনো সমস্যা নেই। এখন সমস্যা না থাকলেও পরে সমস্যা হবে। তার মানে আপনি আপনার মুখ আমাকে দেখাবেন না? আমার সমস্যা আছে তাই। কি সমস্যা? আছে, পরে বলবো, এখন আমি আসি। ঠিক আছে। আগামীকাল আবার আসবো। ঠিক আছে। ঠিকমতো ওষুধ খাবেন। জি। আল্লাহ হাফিজ। তো আল্লাহ হাফেজ। এরপর মিম চলে গেল। আমি মিমের চলে যাওয়ার দিকে তাকিয়েছি। মেয়েটা সত্যি কিছুটা রহস্যজনক। কিছুক্ষণ পর রনি এলো। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি চলে যাই, তোর দেখাশোনা করার জন্য মানুষ আছে। মজা করিস? আমি চলে গেলে দেখবি একজন তোর পাশে সারাদিন থাকবে। কে? মিম। তোকে কে বলছে? বলতে হবে না। তো রাখ তোর কথা। আমি কয়েকটা দিন ধরে হাসপাতালে আছি, কিন্তু মনি একবারও এলো না কেন? ও ওর গ্রামের বাড়ি গেছে। ও। তুই থাক, আমি এখন আসি, সন্ধ্যায় আসবো। আজকে একটু টিউশনিতে গিয়ে বলে আসি, না হলে টিউশনিটা চলে যাবে। তোর টিউশনি তো বিকালবেলা। হাতে কিছু কাজ আছে, পরে তোকে বলবো। ঠিক আছে, সন্ধ্যায় কি আসবি নাকি রাত করে আসবি? আমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে। এরপর রনি চলে গেল। একা একা শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় বাবা ফোন করলো। তোর মা বাসা থেকে বিয়ের কথা কিছুটা পাকা করে ফেলেছে। কি সব বলছো? আমার কিছু করার নেই, তুই বাসায় আয়। আমি তখন হাসপাতালে আছি। কেন, কি হচ্ছে? ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকটা দিন লাগবে ঠিক হতে। আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, এখন তুই কোন হাসপাতালে ভর্তি আছিস? বাংলাদেশ মেডিকেলে। ঠিক আছে, আমি আজকে আসবো। শুধু শুধু কষ্ট করার কি দরকার বলো? শুধু শুধু মানে? এখন তো ঠিকই আছি। আমি তো তোকে ঠিক দেখতে চাই। শুধু শুধু আসার দরকার নাই। কোনো কথা বলিস না। কেন আসবে তাহলে?
তুই চুপ থাক। আমি আর কিছু বললাম না, ফোন কেটে দিল। কিছুক্ষণ পর সানজিদা ফোন দিল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কি করেন? শুয়ে আছি। ও, খাওয়া দাওয়া শেষ করেছেন? হ্যাঁ। ঠিক আছে, রেস্ট নিন। এরপর ফোন কেটে দিল। বিকালবেলা শামীম, সানজিদা ও আঙ্কেল এলো। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কিছুক্ষণ কথা বলার পর আঙ্কেল ফোন এলো, তাই উনি চলে গেলেন। শামীম আর সানজিদা থাকলো। আজকে কি মিম এসেছিল? হ্যাঁ। কখনো দেখেননি মিমকে? না। ও, না দেখাই ভালো, পর্দা করে যেহেতু। জি। স্যার বিয়ের পর কি আপনি আমাকে পড়াবেন না? সানজিদা আর আমি হাসতে শুরু করলাম। হাসলে সানজিদাকে অনেক সুন্দর লাগে, এর আগে তা আমি খেয়াল করিনি। আমি সানজিদার দিকে তাকিয়ে আছি, তা দেখে একটু লজ্জা পেল মনে হলো। লজ্জা পেলে লাল হয়ে যায় মুখটা। যাই হোক, মিমের কথায় আবার চলে এলাম। আচ্ছা, মিমের বাসা কোথায়? জানি না। আপনি কি কিছুই জানেন না? মোবাইলে কথা হয়েছিল, সেখান থেকে সম্পর্ক। রং নাম্বারে নাকি? না, ওই প্রথম কল দিয়েছিল। কিছু না, গল্পের মতো আপনার কাহিনী। না। না মানে? পুরোটাই গল্পের মতো। স্যার একটা গল্প বলেন। এখন? জি স্যার। ঠিক আছে, শোনো। গল্প শুনলাম। এখন তাহলে আসি? আর একটু থাকি। না, বাসায় যাও। ঠিক আছে। এরপর ওরা চলে গেল। রাতে রনি এলো। অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ডাক্তার এসে বলল, আমি চাইলে আগামীকাল বাসায় যেতে পারি, কিন্তু আগামী 1 মাস বিছানায় থাকতে হবে। কিছুক্ষণ পর বাবা মা এলো। কিভাবে হয়েছিল এইসব? আমি সবকিছু খুলে বললাম। একটু খেয়াল করে চলতে পারিস না? সামনে চেষ্টা করব। এখন তো ঘটনা ঘটেই গেছে। না থাক এইসব কথা, এখন বরং ওই সমস্যাটাই নিয়ে চিন্তা করি। ঠিক আছে, ডাক্তার কি বলছে? আগামীকাল ছাড়পত্র দিবে। ও, তাহলে তো মোটামুটি ভালোর পথে। হুম। ঠিক আছে, আমাদের সাথে বাসায় যাবি? না, এখানেই থাকবো। এটা আবার কেমন কথা? এখানে একা একা পড়ে থাকতে হবে কেন? এখানে কোনো অসুবিধা হবে না। এত কথা তো দরকার নাই, বলছি আমাদের সাথে যাবি। সামনের সেমিস্টার পরীক্ষা, যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি কয়েকদিন এখানে থাকবো। তুমি এখানে থাকলে আমি বাসায় একা একা কিভাবে থাকবো? তা আমি কি জানি? আমিরুল, তুই আমাদের সাথে যাবি? যেতে পারবো না। তোকে যেতেই হবে। মা, তুমি বাবার সাথে বাসায় যাও, এখানে আমার কোনো সমস্যা হবে না। এমন সময় রনি এলো। আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা বসুন, আমি খাবার নিয়ে আসি। না, আমরা এখন খাবো না, তুমি বসো। এমন সময় মিম এলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই মেয়েটা আবার কে? ও মিম। তা ঠিক আছে, কিন্তু এখানে কেন? মানে ও আমার বন্ধু। এ কি কলেজের নাকি? না। বুঝতে পারছি। এমন সময় মিম গিয়ে মায়ের পা ধরে সালাম করলো। ঠিক আছে, বেঁচে থাকো। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। বাবার পায়ে ধরে সালাম করতে যাবে, এমন সময় বাবা একইভাবে দোয়া করলো। আমিরুল, এর সাথে কি কোনো ফোনে কথা হয়? হুম। ও ঠিক আছে। তামা, তোমার বাবা কি করেন? ব্যবসা করেন? বেশ ভালো। তোমরা কয় ভাই বোন? আমি একাই। ও। এরপর কিছুক্ষণ কথা হলো। আচ্ছা মিম, তোমার বোরকার মুখ খুললো। আন্টি, এখানে সম্ভব না, আমি পর্দা করি। ঠিক আছে, তাহলে ওইদিকে চলো। এরপর মা আলাদাভাবে গিয়ে মিমকে দেখে আসে। রনি আবার বাইরে চলে গেল। বেশ দেখতে মিমকে, মিম সত্যিই অনেক সুন্দর। আমি মনে মনে খুশি হলাম এবং নিজেকে একটু বুদ্ধিমান মনে করতে থাকলাম। কিছুক্ষণ পর মিম বলছে, আমি চলে যাব, বাসায় কাজ আছে। আর কিছুক্ষণ থাকো। আন্টি, বাসায় কাজ আছে। ঠিক আছে, যাও। এরপর মিম চলে গেল। তিনজন মিলে গল্প করছি। মিমকে দেখে আমার পছন্দ হয়েছে।
তোমার ছেলের তাহলে পছন্দ আছে? আমি এখনো মিমকে দেখিনি। বিয়ের পর না হয় দেখবি। এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এমন সময় শামীম, আন্টি ও সানজিদা এলো। মা আর আন্টি বেশ জমে গেছে, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। এখন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বেশ ভালো। ডাক্তার কি বলেছে? আগামীকাল বাসায় যেতে পারবো। তাহলে বেশ ভালো হবে। হুম। তা কি করেন বাসায় গিয়ে? রেস্ট নিব। মনে থাকে যেন। কোনো কাজ করার দরকার নেই, আমি আরামসে রেস্ট নিব, সমস্যা নেই। আজ কি মিমের সাথে কথা হয়েছে? আপনারা আসার 10 মিনিট আগে আসছিল। কি সব যাতা বলছেন? মিম এখন কিভাবে আসবে? কেন, সমস্যা কি? ওই তো আসছিল। আপনি আমার সাথে মজা করছেন? আসছিল, মা দেখছে, প্রথম দেখাতেই মায়ের পছন্দ হয়েছে। মা তো মনে হয় রাজি হয়ে গেছে। কি বলছেন? মিম এখন এখানে আসতে পারে না। ভাই আসতে পারে না কেন? আপনার সমস্যা কি? ওই পর্দা করে ঠিক আছে, কিন্তু আমার সাথে দেখা করে। সানজিদা কিছুটা ফুপিয়ে উঠছে। আপনি কি ঠিক আছেন এখন? হ্যাঁ। সানজিদা কিছু বলছে না, কিছুক্ষণ পর সানজিদা মাকে বলছে, মিমকে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। অনেক সুন্দর একটা মেয়ে, ঠিক তোমার মতো সুন্দরী। সানজিদা, তুই কি মিমকে চিনিস নাকি? না, এমনিই বললাম। আচ্ছা বাদ দেন এসব কথা। এরপর কিছুক্ষণ গল্প করে ওনারা চলে গেলেন। 1 ঘন্টা পর মিম ফোন দিল। আজকে একটু পর আপনাকে দেখতে আসবো। কিছুক্ষণ আগেই তো আসলেন। আমি যাইনি, আমার বান্ধবী গিয়েছিল। আপনার বান্ধবীকে আমার মা পছন্দ করে ফেলেছে। আপনি যেভাবেই হোক বাসার সবাইকে একটু ম্যানেজ করুন। এমন বিপদে আমাকে ফেললেন কেন? আমার ফ্রেন্ড মজা করেছে। এখন বাসার সবাই কি বলবে বলেন? আমি জানি না। এইসব বিষয় নিয়ে মানুষ মজা করে তা আগে কখনো শুনিনি। আমি জানি না। যেভাবেই হোক আন্টিকে বলুন, আঙ্কেলকেও বলুন। ঠিক আছে। আমি কিন্তু কিছুক্ষণ পরেই আসবো। আমি আপনার মুখ দেখতে চাই আজকে। এইটা আবার কেমন কথা? ঠিকই বলছি, যাতে আগামীতে কেউ আর আসতে না পারে, তাই আপনার মুখ আমি দেখতে চাই। আজকে না, আঙ্কেল আন্টি বাসায় গেলে আমি আপনাকে আবার মুখ দেখাবো। ঠিক আছে। এখন রাখি। আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এরপর মাকে বললাম, মা একটু আগে যে মেয়েটা এসেছিল সে নাকি মিম না। এটা আবার কেমন কথা? মিম না হলে কে? আর তুই গলার আওয়াজ শুনে বুঝতে পারিস না? গলার আওয়াজ একই রকম, আর আমি মিমকে আজও দেখিনি, তাই চিনতে পারিনি। দেখ, এই মেয়ে অনেক সুন্দর। তুমি কি সুন্দর ছাড়া কিছুই বুঝো না? দেখ, আমি অত শত বুঝি না। তোর জীবন তুই বুঝে নে। আর না হলে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করে নে। অনেক ভালো সুন্দরী একটা মেয়ে। ওর বাবার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। তোর কাছে বিয়ে দিতে রাজি হয়েছে, এটা তো তোর রাজ কপাল। ঠিক আছে, পড়ালেখা শেষ হলে আমার পছন্দ না থাকলে পরে তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করব। এইটা কথা ঠিক। বাবা, এখন তোমরা বাসায় যাও, এখানে রনি আসবে। রনি মনে হয় তোমাদের জন্য খাবার রান্না করার জন্য বাসায় গেছে। ঠিক আছে। এরপর কোনোভাবে মা বাবাকে বাসায় পাঠালাম। একা একা শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছি, এমন সময় কালো বোরকা পরা মেয়ে এলো, বুঝতে পারলাম এটা মিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। সকালে যে মেয়েটা আসছিল ওই মেয়ের কণ্ঠ আর আপনার কণ্ঠ একদম সেম। সকালে আমার বান্ধবী আশা আসছিল। ও, এখন কি আপনি সত্যি মিম? মজা করেন? একটু পর আরেকজন এসে বলবে সেও মিম, তাই জানতে চাইছি। আর কেউ আসবে না। আশা যদি আসে? আসলে ফোন দিবেন আমাকে। যদি বলে তার ফোন চুরি হয়ে গেছে তাহলে? এত কথা বলেন কেন? এখন কি আপনার মুখ দেখা যাবে? না দেখলে হয় না? আপনার ইচ্ছা, জোর করব না। যদি 1 মাস পর দেখাই তাহলে কি আপনি রাগ করবেন? খারাপ লাগবে। আপনি আমাকে দেখেছেন। নতুন নাটক শুরু করছেন, আমি আপনাকে কোথায় দেখলাম? মিম আমার কাছে আসলো, বিছানার পাশে বসে বোরকার একটা অংশ খুলল, তাতে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। শুধু চোখ দেখতে পাচ্ছি, মুখটা দেখান। চোখ দেখে চিনে রাখেন।
আমি এখনো এত কঠিন প্রেমিক হয়ে উঠিনি যে শুধু চোখ দেখে আপনাকে চিনতে পারবো। এরপর মিম চোখ দুটো কালো কাপড় দিয়ে ঢেকে ফেললো। যে চেনার চোখ দেখেই চিনতে পারবে। হতে পারে। মিম আবার তার আগের জায়গায় চলে গিয়ে পাশের চেয়ারে বসলো। একটু কথা হলো, এরপর এখন আসি। আর একটু থাকেন। না, বাসায় কাউকে বলে আসিনি। ঠিক আছে। মিম চলে গেল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই চোখ দুটো আমি আগে অনেক দেখেছি, কিন্তু ঠিক মতো মেলাতে পারছি না। কোথায় দেখেছি এমন চিন্তা করছি, এমন সময় রনি এলো। আন্টি ও আঙ্কেল বাসায় গেছে, আমি খাবার রেডি করে আসছি। এখন তুই খাওয়া দাওয়া শেষ কর। তুই খাওয়া দাওয়া শেষ করছস? তোর সাথে খাবো। ঠিক আছে, খাবার রেডি কর। খাওয়া দাওয়া শেষ করে ঔষধ খেলাম। মাথায় তো শুধু চোখ জুটির কথাই ঘুরপাক খাচ্ছে। রাতে ঘুমিয়ে গেলাম। সকালে ডাক্তারে দেখে ছাড়পত্র দিয়ে দিল। আপনি চাইলে হালকা চলাফেরা করাতে পারেন, তবে তা একদম জরুরি কাজ ছাড়া যেন না হয়। হাতটা মোড় দেওয়ার চেষ্টা করেন দেখি। আমি হাত মোট দিয়ে দেখালাম। আপনার হাতের অবস্থা অনেক ভালো, তবে নিজের খেয়াল রাখবেন। এরপর বাসায় চলে এলাম। মা বাবা কয়েকদিন থাকলো। 21 দিন পর হাতের ব্যান্ডেজ খুলে বাসায় এলাম। আজকে থেকে আবার আগের মতো চলাফেরা করব। মোটামুটি ভালো লাগছে। এর মাঝে অনেকবার মিম এসে আমাকে দেখে গেছে, কিন্তু ওর মুখ দেখা হয়নি। আজকে মিমের সাথে দেখা করতে যাব। ভালো করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হলাম। একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মিম এলো। কখন আসছেন? এই তো কিছুক্ষণ হলো। এরপর আবার জুস অর্ডার করলো, খেলাম। চলুন, আজকে শপিং করতে যাব। ঠিকই আছে, চলেন। এরপর দুজন মিলে শপিং করতে গেলাম। একসাথে শপিং করলাম। কোন কালারের প্যান্ট শার্ট পরবো তা ওই পছন্দ করে দিল। এই টি শার্ট কেমন হবে? সবই যেহেতু আপনি পছন্দ করেছেন, এটাই বা বাকি রাখবেন কেন? আপনি কি রাগ করেছেন নাকি? না। আচ্ছা, আগামীকাল তো শুক্রবার, বিকালে একটু বের হবেন, আপনাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে। এখন কি ফুচকা খাবেন? ঠিক আছে, চলুন। এরপর দুজনে মিলে ফুচকা খেলাম। দুজন মিলে পাশাপাশি হাঁটছি। চুপ করে আছেন কেন? এমনি। মন খারাপ নাকি স্যারের? না, এমনি। এই যে মিস্টার, আপনি অনেক রাত পর্যন্ত ফেসবুকে ডাটা অন রাখেন, কারণ কি? রাতে ততক্ষণ পড়তে বসি, ততক্ষণ ডাটা অন থাকে। কি মজার কথা বললেন তো। হ্যাঁ, তবে ফোন টেবিলের একপাশে থাকে। ঠিক আছে। এরপর মিম একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও বাসায় এলাম। রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? আমি মিম। ও, তা এই নাম্বার কার? আজকে এই নাম্বার নিচ্ছি। আর আমার আগের নাম্বারটা চুরি হয়ে গেছে। এখন থেকে এই নাম্বার দিয়ে কথা হবে। বিকালে তো বলেননি। এখন তো নাম্বার ফোন আমার কাছেই ছিল। বাসার সামনে রিক্সা ভাড়া দেওয়ার সময় একটা লোক মোটরসাইকেল দিয়ে মোবাইল নিয়ে গেছে। ঠিক আছে। আগামীকাল কখন আসবেন মনে আছে তো? হ্যাঁ, বিকালে। আগামীকাল রেস্টুরেন্টে আসা দরকার নেই। আমি আপনাকে বাসা থেকে নিয়ে যাব, রেডি থাকবে। ঠিক আছে। এরপর ফোন কেটে দিল। কিছুক্ষণ পর আবার ফোন দিল। অনেক রাত পর্যন্ত কথা হলো। আমার আগের নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দেন। ঠিক আছে। এরপর ফোন কেটে দিল। পরদিন বিকেলে বের হলাম। মিমের সাথে একসাথে অনেক ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে তো 1 মাস হয়ে গেছে। আজকে তো আপনি মুখ দেখাবেন বলেছিলেন। একমাত্র হয়ে গেছে। আমার কাছে তো মনে হচ্ছে কয়েকদিন। পুরো 1 মাস। ঠিক আছে, কিন্তু এইটা তো পাবলিক প্লেস, এখানে কিভাবে হবে? তাহলে এখন কোথায় যেতে হবে? আমার সাথে চলেন। কোথায়? আমার বাসায়। এরপর মিমের সাথে মিমের বাসায় গেলাম। বাসাটা অনেক বড়, কিন্তু কোনো মানুষ দেখছি না। এভাবে কি দেখে? বাসায় কেউ নেই। এখানে আমি একাই থাকি। বাবা মা দেশের বাইরে থাকেন। এখানে একা থাকার কি দরকার? বাবা মায়ের সাথে থাকলেই তো পারেন। আসলে আমার কাছে একাই ভালো লাগে। ও। আপনি বসুন, আমি আসছি। আমি বসে আছি। কিছুক্ষণ পর একটা মেয়ে এলো। আমি অবাক হয়ে তাকিয়েছি। মাথায় ওড়না দিয়ে মাথাটা ঢেকে রেখেছে, দেখে মনে হচ্ছে একটা পরী। এভাবে কি দেখছে?
আমি আমতা আমতা করে বললাম, কিছু না। বুঝতে পারছি আপনার গলা শুকিয়ে গেছে। আপনি বসেন, আমি পানি আনছি। আমি মিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর পানি আনলো। নেন পানি খান। দেন। পানির গ্লাসটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে একদমে পানি খেয়ে ফেললাম। পানিটাও ঠিকমতো হজম হলো না, থেকে গেছে। আমি কাশি দিচ্ছি। মিম এসে মাথায় হাত দিয়ে 3বার শুয়ে দিল। আস্তে আস্তে খাবেন তো? হ্যাঁ। আপনি বসুন, আমি রান্না করি, এরপর দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব। না, আজকে একটু এক জায়গায় যাব। কোথায়? আমার ছাত্রের কাছে। টিউশনি করানোর কোনো দরকার নেই, ওখানে যাওয়ার কোনো কারণ নেই। আমাকে আজকে একটু যেতে হবে। যাবেন ভালো কথা, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। বুঝতে পারলাম না। ওখানে একটা মেয়ে আছে, আমি জানি তার সাথে কথা বলতে পারবেন না। ঠিক আছে। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে। ঠিক আছে। এরপর চলে এলাম। শামীমের বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে দিল। আন্টি, শামীম কোথায়? রুমে আছে, ভিতরে আসো। আমি ভেতরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পড়ালাম। এমন সময় সানজিদা এলো। আপনি একটু ছাদে আসুন, কেন? একটু দরকার আছে। কি দরকার? আপনাকে বলেছি আসতে, আপনি আসবেন কিনা তাই বলেন। ঠিক আছে, একটু পর আসছি। পড়ানোটা শেষ করে আসছি। রাত তোর পড়ানো। আপনি এভাবে কথা বলছেন কেন? আপু, তুমি এমন করছো কেন? শামীম, তুই চুপ থাক। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এরপর শামীমকে একটা পড়া দিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। আমি যেতেই দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে এলো। সানজিদা এসেই আমার গালে 2টা দিল। আপনি আমাকে মারছেন কেন? আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছেন কেন? তোকে বিকালে আসতে বলেছি, তুই এলি না কেন? কি সব যাতা বলছেন? আমি আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলবো কেন? আর বিকালে দেখা কখন করতে বললেন? ওই, তুই আজকে কোথায় ছিলি? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। আর আমি কোথায় থাকি না থাকি তাতে আপনার কি? সানজিদা আরেকটা দিল। এবার একটু জোরেই দিছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সানজিদা কান্না করছে। মারছেন আমাকে, আবার কান্না করছেন, কারণ কি? তুই আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছিস কেন? তুই জানিস আমি তোর জন্য তোর বাসায় গিয়েছি, গিয়ে দেখি তুই নাই। কোথায় ছিলি বল? বল তুই কোথায় ছিলি বিকেলে? মিমের সাথে ছিলাম। মজা করছিস আমার সাথে? আপনি এমন করছেন কেন? আমিই তো মিম। এবার কিন্তু আপনি আমার ধৈর্যের সীমা অতিক্রম করছেন। আমি মিম, সানজিদা আক্তার মিম। আপনি সানজিদা আক্তার মিম, তাতে আমার কি হয়েছে বলুন তো? আমার সাথেই তুই এতদিন প্রেম করেছিস। অসম্ভব। আমি প্রমাণ দিচ্ছি। প্রথম দিন সানজিদার সাথে দেখা করেছেন একটা রেস্টুরেন্টে, ঠিক আছে আমার কথা? ঠিক আছে। ওই দিন আপনি যে কাপড়গুলো পরেছেন, এই কাপড় পারফিউম আমি কিনে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর? আপনিও সব কালো রঙের কাপড় পরেছিলেন এবং আমিও কালো বোরকা পরা অবস্থায় ছিলাম। হাউস বিল্ডিং এর সামনে প্রথম দেখা হয়েছিল, আপনার কাপড়ের সাথে মিল রেখে আমিও কালো কাপড় কিনেছিলাম। এই দেখেন, ওই দিন আমি লুকিয়ে দুজনের ছবিও তুলেছিলাম। তাহলে আজকে যার সাথে ঘুরে বেড়ালাম সে কে? আর এতদিন কে আমার বাসায় যেত? বাসায় আমিই যেতাম। আজকে আপনি যার সাথে ঘুরে বেড়ালেন ওই হচ্ছে আশা, যাকে দেখে আপনার মা পছন্দ করেছিল। মাঝখানে এতদিন ওর বাবা মার কাছে বিদেশে ছিল। আমি একটা গালে হাত দিলাম। সানজিদা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এত নাটক না করলেও হতো। হাসপাতালে থাকা অবস্থায় বলছিলাম মুখটা দেখাতে, কিন্তু দেখাননি। এখন সব দোষ আমার। সানজিদাও সাথে সাথে আমার গালে উত্তরে দিয়ে দিল। ওই হাদারাম, এতদিন ধরে আমার সাথে চলাফেরা করে এটা বুঝতে পারো না কেন কোনটা কে? ঠিক আছে, সব পর্দা যখন উঠেই গেল তখন আর নাটক করে লাভ নাই। আমি ওই আশাকেই বিয়ে করব। কি? আরেকবার বল, তোর সাহস থাকলে। আশা দেখতে অনেক সুন্দরী। আর আমি? আপনিও সুন্দরী। তোকে আমি মেরেই ফেলবো। মজা করা এখন বন্ধ। শুনুন, আপনার আর আমার সম্পর্ক কখনো আপনার পরিবার মেনে নেবে না। সেটা আমার বিষয়। এমন সময় আন্টি ছাদে আসলো। আমি সবকিছু শুনেছি। সানজিদা, তুই নিচে যা। মা, ওর কোনো দোষ নেই। তুই নিচে যা, তোকে নিচে যেতে বলেছি। সানজিদা নিচে চলে গেল। আমিরুল, আমি পুরো ঘটনাটা দেখেছি ও শুনেছি। এখানে তোমার কোনো দোষ নেই। আমি মনে মনে খুশি হলাম। আগামীকাল থেকে তোমার আর আসার দরকার নেই।
কিন্তু আন্টি, কোনো কিন্তু নয়। আমি না করেছি তো, না করেছি এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর যদি বেশি হিরোগিরি দেখাতে চেষ্টা করো তাহলে এই শহরে তুমি থাকতে পারবে না। আমি আর কিছু বলতে পারলাম না, মাথা নিচু করে চলে এলাম। আসার সময় শামীম আমার হাত ধরে, আমি শামীমকে বললাম, তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি, পারলে ক্ষমা করে দিও। প্লিজ তুমি যেও না। বাবা এলে আমি বাবার সাথে কথা বলবো, তারপর যেও। এটা সম্ভব না, তোমার বাবাও কখনো মানবে না। এক পা বেরিয়ে এলাম। অনেক খারাপ লাগছে, হাঁটতে পারছি না। হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কোনো রকমে বাসায় এলাম। কিছুক্ষণ পর সঞ্জিদা ফোন করলো। আমাকে বাবা একটা রুমে তালা দিয়ে বন্ধ করে রেখেছে। আমি আমার জন্য ভাবছি না। তুমি একটু খেয়াল করে চলাফেরা করো। তোমার কোনো ক্ষতি হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনি মানে তুমি নিজের খেয়াল রেখো, আমার জন্য চিন্তা করো না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। এসব চিন্তা করো না। অনেক কষ্ট করে তোমার সাথে আমার এই সম্পর্ক। আমি আমার জীবনের প্রথম প্রেম এভাবে নষ্ট হতে দিব না। কপালে থাকলে কেউ আটকাতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না। আমার ওই নাম্বারটা খুলে দাও। এই মোবাইল যে কোনো সময় মা বাবা নিয়ে যাবে। ঠিক আছে। এরপর ফোন কেটে দিল। সারা রাত ধরে শুধু সঞ্জিদার চিন্তা করছি, আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছি। একের পর এক সিগারেটে ধরিয়ে যাচ্ছি। সিগারেটের ধোঁয়ার গন্ধ পেয়ে রনি দরজায় টোকা দিচ্ছে। দরজা খোল। এখন বিরক্ত করিস না, আমাকে একটু একা থাকতে দে। কি হয়েছেটা কি? আমাকে কি বলা যাবে না? পরে বলবো। এখন বল। তুই তো রুমে যা, দয়া করে আমাকে একা থাকতে দে। আমি তোর ঘটনা কিছুটা জানি। কি জানিস? দরজা খোল, সব বলছি। আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে এখন বল। তুই না বললি তুই জানিস? আমি হালকা জানি, বেশি জানি না। ভাই, তুই আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য? সঞ্জিদার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবি? দেখা করানো আমার পক্ষে সম্ভব নয়, তবে যখন একদম কথা বলার কোনো সুযোগ থাকবে না তখন একটা ব্যবস্থা করা যাবে। তবে হালকা কাজে মেডিসিন দিলে পরে কেউ মেডিসিনকে বিশ্বাস করবে না। মেডিসিন মানে কি? মনি আমাকে শামীমকে পড়াতে দেয়নি। কেন? সঞ্জিদাকে তুই যদি ভালোবেসে ফেলেছিস তাই। আমি জানি সঞ্জিতা আর মিম দুইটা এক, কারণ আমি লক্ষ্য করে দেখেছি সঞ্জিতা ও মিম দুজন এক সমান উঁচু, তাদের শরীরের গঠন একদম এক। তার চেয়েও বড় কথা, যখন হাসপাতালে তোর সাথে সঞ্জিতা যেই জুতা পরে দেখা করত, ওই দিন সেই জুতা পরেই মিম দেখা করত। তুই আমাকে আগে এই কথাগুলো বলিসনি কেন? আমি 100% শিওর ছিলাম না, তাই বলিনি। ও, তবে মনি আমাকে বলেছিল তুই সঞ্জিতার সাথে ফোনে কথা বলিস, কারণ তোর নাম্বারটা যে মনি সঞ্জিতাকে দিয়েছিল। রনি, তুই একটা আমার কাছে আয়, তুই অনেক খবর রেখেছিস। একবার তোকে আমার বুকে জড়াতে চাই রে পাগলা। তুই আমাকে এত ভালোবাসিস? আয়, তুই বুকে আয়। আগে সিগারেট খাওয়া বন্ধ কর। আমি সিগারেট নিভিয়ে দিলাম। রনি আমার কাছে এলেই কয়েকটা কিল ঘুষি দিলাম। রনি চিৎকার করতে থাকলো। আমি আবার কি করলাম? মারছিস কেন? তুই 100% জানতি মিম আর সঞ্জিদা এক। হ্যাঁ, তো কি হয়েছে? তুই আর মনি যেহেতু এই সর্বনাশ করেছিস, তাহলে তোরা দুইজন আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করবি। এটা কোনো বিষয় হলো? সঞ্জিদার সাথে দেখা করতে চাই। কোনো ব্যাপার না। কি বলিস রে পাগলা? মনি আছে মনির সাথে, তুই সঞ্জিতার সাথে দেখা করতে যাবি, কিন্তু তোকে মেয়ে সেজে যেতে হবে। পুরুষ মানুষ আবার মেয়ে সাজে কিভাবে? সব কিছু আমি ব্যবস্থা করব, তুই শুধু মেয়ের মতো কথা বলতে শিখ। ঠিক আছে, এরপর? আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই অনেক নর্মাল মানুষ। একটু সমস্যা হয়েছে তাই সিগারেট খাওয়া শুরু করলি। সঞ্জিদাকে ওর বাসার সবাই মিলে রুমে বন্ধ করে রেখেছে। তো কি হয়েছে? ভালোবাসিস সঞ্জিদার জন্য, তো তোকে সুস্থ হয়ে বেঁচে থাকতেই হবে। আমি রনিকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আমাকে ছেড়ে দে, একটু আগে তুই আমাকে মারছিস। আমি রনির গালে চুমু দিলাম। তুই মেয়ে হলে তোকেই বিয়ে করতাম। ছেলেদের প্রতিও তো টান আছে নাকি? কি বললি তুই? মজা করলাম। এখন ঘুমা, আগামীকাল শপিং করতে যেতে হবে। শপিং করতে যেতে হবে মানে? এতদিন সঞ্জিতা বোরকা পরে প্রেম করেছে, আগামীকাল থেকে তুই বোরকা পরবি। তুই কি পাগল হলি নাকি? ছেলেরা বোরকা পরে নাকি? তুই পরবি কি না? আমি পারবো না। তাহলে আমি তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আমি রাজি। এই না হলো প্রেমিকের মতো কথা। এরপর রনি ওর রুমে চলে গেল।
এমন সময় সানজিদা ফোন করলো। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরেই যাব। আগামীকাল তোমার সাথে দেখা হবে। তুমি আমাদের বাসায় আসবে নাকি? হয় আসবো। বাবা তোমাকে মেরে ফেলবে। কুছ পরোয়া নেই। তুমি এমন সময় আমার সাথে মজা করছো? একদম চিন্তা করো না। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, বলে দিলাম। তুমি বাজে চিন্তা করো না, আমি আমার দিলওয়ালে দুলহানিয়াকে নিয়ে আসবো। তবে এখন না, আমাকে কিছুদিন সময় দাও। আর এই কয়েকদিন তুমি তোমার পরিবারের সবার সাথে একদম নর্মাল আচরণ করবে। ঠিক আছে। এখন তুমি ঘুমাও, আগামীকাল দেখা হবে। এরপর ফোন কেটে দিলাম। ঘুম দিলাম একটা। সকালে রনিটাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আসছি। এরপর কিছু টাকা নিয়ে রওনা দিলাম। দুজন ছেলে লেডিস শপিং মলে ঢুকে শপিং করবে, এমন এক অদ্ভুত অবস্থা বলেন আপনারা। এরপর এক দোকানে গেলাম। ভাইয়ের মাপে একটা বোরকা দেখান। ভাই, আপনি কি শিওর ওনার মাপে বোরকা দেব? ওর মাপে না, ওর জন্য বোরকা দেন। সকালে কি গাঁজা খেয়ে আসছে নাকি? ওই মেয়ে, আপনার সমস্যা কি? দিবেন কিনা তাই বলেন। বেশি তেড়ি বেরি করলে মুখের ডিসপ্লে জাখানাকা করে দেব। ভাই, আপনারা আমার দোকান থেকে যান। আমি তোর এত বড় সাহস? ফাইজলামি করেন এখানে। ওই শালা, তোর সমস্যা কি? আমরা আইনের লোক, একটা মিশন আছে, তাই ছদ্মবেশ ধারণ করতে হবে। সরি ভাই, আগে বললেই হতো। এর নামে নারী নির্যাতন মামলা লাগাই দেয়। না না, থাক, আর একবার, এইবার ক্ষমা করে দিলাম। স্যার, চিনতে পারিনি, সরি। ঠিক আছে ঠিক আছে, এখন ভালো বোরকা দেখান। এরপর ভালো একটা বোরকা দিলাম। স্যার, আর কিছু লাগবে? এর মাপের জুতা আছে আপনার এখানে? একটু সময় দেন, আমার কাছে নাই, আমি এনে দিচ্ছি। এরপর দোকানদার তার কর্মীকে দিয়ে ভালো এক জোড়া জুতা আনালো। মোজা আছে? স্যার, মোজা আমার কাছে আছে। দেন। তারপর জুতা মোজা নিয়ে আরেকটা দোকানে গেলাম, সেখান থেকে মেকআপ ও বিভিন্ন রকমের ক্রিম নিলাম। এরপর বাসায় এলাম। তুই ভালো করে সেভ কর, দরকার আছে। কিছুক্ষণ পর মনি আসবে, ওই এসে তোকে মেকআপ করিয়ে দিবে। আমি ভালো করে সেভ করলাম। কিছুক্ষণ পর মনি এলো। এরপর মনি সব কিছু দেখলো। মোটামুটি সবই আনছো, কিন্তু আগলা চুল আনতে ভুলে গেছো। এত কিছু কি মনে থাকে? তোমাকে আগেই বলেছিলাম শপিং করার সময় আমাকে ফোন দিতে। ভুলে গেছিলাম। এরপর মনি আমাকে চেয়ারে বসিয়ে ভ্রু থেকে শুরু করে মুখের চারপাশ ভালো করে মেকআপ করে দিল। রনি, দেখো তো কেমন হলো। রনি দেখে একটা শিশি দিল। দোস্ত, তুই এই ভেবে থাক, আমি তোর প্রেমে পড়ে যাব। ফাজলামি বন্ধ করো, তুমি এখন গিয়ে আলগা চুল আনো তাড়াতাড়ি, আর আমি এই সুযোগে আরেকটু কাজ করি। রনি 1 ঘন্টা পর এলো, আর এই সময়ে আগলা নখ লাগানো ও লিপস্টিক দেওয়া শেষ হলো। ভাই, তুই যে আমিরুল, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। শালা কুত্তা, তোর খুব মজা হচ্ছে। মনি, এই নাও, চুল পরিয়ে দাও। এরপর চুল পরিয়ে দিল। মনির সাথে বের হলাম। একদম সানজিদার বাসায় নক করলো। আন্টি সে দরজা খুলে দিল। মনি, তুমি কেমন আছো? আর এই মেয়ে আবার কে? আমি ভালো আছি, আর ও হলো আমিরা। ও, ভিতরে আসো। এসব কি শুনলাম? কি শুনলাম? আমিরুল নাকি সানজিদার সাথে? কোথায়? এইটা মিথ্যা কথা। আমার ভুল হয়েছিল। এখন থেকে কোনো ছেলে বাসায় আসতে দিবেন না। এরপর বাসার ভিতরে গেলাম। আন্টি, সঞ্জিতা কোথায়? ওর রুমে আছে। আন্টি, এমন সময় বন্ধ করে রাখলে মন খারাপ থাকবে। সঞ্জিতাকে আপনি একটু আলাদাভাবে সময় দিবেন, নাহলে সারাদিন শুধু ওই কথাই ভাববে। তোমরা বসো, আমি নাস্তা আনছি। সঞ্জিতা খাইছে? গতকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে। খাবার দিচ্ছি কিন্তু খায় না। আমার কাছে খাবার দেন, দেখি কিভাবে না খেয়ে থাকে। তুমি না হয় আমাদের বাসায় আগে আসছো, কিন্তু এ তো আর আগে আসে নাই। তোমরা বসো, আমি নাস্তা আনছি। আমার কাছে খারাপ লাগছে সঞ্জিতা গতকাল থেকে কিছু খায়নি, এটা শুনে খারাপ লাগারই কথা। আন্টি খাবার আনলো। আমিরা, তুই চাইলে এখানে বসতে পারিস, আবার চাইলে আমার সাথেও যেতে পারিস। আমি মেয়েদের কণ্ঠে বললাম, না চলো, তোমার বোনকে একবার দেখে যাই। এরপর আমরা ভেতরে গেলাম। আমার রুম থেকে তোমরা বের হয়ে যাও। আমার কথা শোন, এইভাবে নিজের ক্ষতি করিস না। তুই যেই ছেলের জন্য এত কষ্ট করেছিস, সেই ছেলে ঠিকই খাওয়া দাওয়া করে আরামে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে ওর কথা বলতে বলিনি, আমি জানি আমিরুল কিচ্ছু খায়নি। আন্টি, আপনি এখান থেকে চলে যান। আপনি থাকলে এখানে ঝগড়া লেগে যাবে। আপনার সাথে সঞ্জিতার ঝগড়া লাগুক তা আমি চাই না। ঠিক আছে। এরপর আন্টি চলে গেল।
সঞ্জিতা, খাওয়া শেষ কর। আমি খাবো না, তুই যা এখান থেকে। মনি চিৎকার দিয়ে বলছে, আমিরুল গতকাল ওর বাসায় চলে গেছে, আমাকে বিয়ের দাওয়াত দিছে, আর তুই ওর জন্য নিজের জীবন নষ্ট করছিস। আমি বিশ্বাস করি না। আমিরুল, তুই তাড়াতাড়ি কথা বল। এখানে আমিরুল আসলো কোথায়? আমি সানজিদার কাছে গিয়ে বললাম, এই তোমার সামনে আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি এখানে এইভাবে? আসতে বলো, তোমার মা শুনতে পাবে। তোমার মুখটা খুলো দেখি। আমি মুখ খুললাম। সানজিদা আমার মুখ দেখে জোর করে চিৎকার দিয়ে বলল, আমিরুল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না। এবার মনি চিৎকার দিয়ে বলছে, তুই বিশ্বাস না করলে কিচ্ছু যায় আসে না। এখন খাওয়া দাওয়া শেষ করো। তুমি খেয়েছো? হ্যাঁ। সত্যি কথা বলো। এখান থেকে গিয়ে খাবো। গতকাল এখান থেকে যাওয়ার পর কিছু খেয়েছো? সিগারেট খাইছে, আর কিছু খাইনি। সানজিদা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমার চোখেও পানি এসে গেছে। একটু দেখার জন্য কত নাটক করতে হয়েছে, এভাবেও যে দেখা হলো, এতেই আমি খুশি, আর কিছু চাই না। এরপর নিজের হাতে সানজিদাকে খাওয়ালাম, সানজিদাও আমাকে খাওয়ালো। আমিরুল, আর বেশি সময় পাবি না। আর একটু থাকি। ভাই, পরে সবকিছু ওলটপালট হয়ে যাবে। মনি, তুই মায়ের সাথে গিয়ে কথা বল, আমি একটু আলাদাভাবে ওর সাথে কথা বলি। তোমরা দুজন চেষ্টা করো। আর সঞ্জিতা, তুই এখন থেকে স্বাভাবিকভাবেই বাসায় খাওয়া দাওয়া করবি। আমি সপ্তাহে একদিন আমিরুলকে নিয়ে আসবো, আর তুই আগের মতো তাড়াতাড়ি স্বাভাবিকভাবে চলাফেরা করবি। তত তাড়াতাড়ি তোকে বাসা থেকে বিশ্বাস করবে। আজ থেকে আমি আগের মতো স্বাভাবিকভাবে কথা বলবো। ধন্যবাদ। তবে তোমার বাসার সবাই যেন জানে আমি বিয়ে করে ফেলেছি। এইটা কোনো ব্যাপার না, কাজ হয়ে যাবে। এরপর আর একবার জড়িয়ে ধরে বের হয়ে এলাম। আসার সময় আন্টির সাথে দেখা করে এলাম আর বলে এলাম, সানজিদা বিশ্বাস করে ফেলেছে যে এই ছেলেটা বিয়ে করেছে। আপনারা সবাই ওর সাথে স্বাভাবিক ব্যবহার করলেই ওই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।